এই নিঃসারক বাহুর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে, নিঃসারক কোনটা ছিল আমার, এই যে এটা হচ্ছে এমিটার মানে নিঃসারক, এটা ছিল হচ্ছে কালেক্টর, এটা ছিল হচ্ছে বেস। মানে দেওয়া আছে তো 5 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু বলা হলো যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে, মানে হোয়াট, 5-এর থেকে কি চেঞ্জ করতে হবে আমাকে, হ্যাঁ কি চেঞ্জ করতে হবে, কি পরিমাণ তড়িৎ পাঠালে বহির্গামীতে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে। বহির্গামী কোনটা, লোড রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স। এখানে পাওয়ারের ভ্যালু কত হবে, 5 ওয়াট। তাহলে বহির্গামীতে আমি 5 ওয়াট ক্ষমতা পাবো, এর জন্য আমাকে ইমিটারে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। এখন তোমার মাথায় প্রশ্ন আসলো যে স্যার ঠিক আছে, তাহলে আমি এখানে 5 ওয়াট পাঠাতে চাচ্ছি, তাহলে এখানে আমার ইমিটার কারেন্টের ভ্যালুটা কত করতে হবে। যখন আমাদের মানে কন্ডিশন একটাই, আই এর ভ্যালুটা ওয়াট, যখন পাওয়ারের ভ্যালুটা কত, পি আউটপুট কত, 5 ওয়াট। এই হচ্ছে আমার কন্ডিশন। এখন তুমি বলে যে স্যার ঠিক আছে, আমার ইমিটার কারেন্টটা বের করতে চাই, আমি ইমিটার কারেন্ট অনেকভাবে বের করতে পারি। তোমার মাথায় প্রশ্ন আসলো স্যার এই সূত্র তো আমরা দেখছিলাম, এখন তোমার মাথায় প্রশ্ন আসলো স্যার আমাকে তো এই সূত্রটা পড়াইছিলেন, IE = IB + IC, তাহলে এই সূত্র দিয়ে আমি ইমিটার কারেন্টটা বের করতে আমার সমস্যাটা কি, তোমার মাথায় প্রশ্ন আসলো। আচ্ছা ভালো কথা, এখানে তোমার দুইটা কারেন্টের আননোন লাগবে, আমার IB এবং IC লাগবে। এখানে কি IBর ভ্যালু দেওয়া আছে তাই না, IBর ভ্যালু দেওয়া আছে, ICর ভ্যালুটা আমার বের করতে হবে। কিন্তু কন্ডিশন কি বলছে যে 5 কিলোওয়াট, যখন আমি লোডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, 5 কিলোওয়াট ফিক্সড হয়ে যাবে, তখন এই কারেন্টের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যখন আমি এই ভ্যালুটা চেঞ্জ করতেছি, তখন 3টা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সূত্রতে 3টা ভ্যালু মানে চেঞ্জ হয়ে যাবে, মানে এটা বের করতে গেলে আমার IBর ভ্যালু যেটা আছে এটা আর চলবে না, আবার ICটাও এটা তো নায়িকা, এটা তো বের করতেই হবে আমাকে। তার মানে এই সূত্রটি ইউজ করলে আমার অনেক বড় একটা হ্যাসেলের সম্ভাবনা আছে। এখন আরও কিছু আমার সূত্র জানি, সেটা হলো এই যে আমার আলফাটা আমি কিন্তু গ নাম্বার থেকে বের করছিলাম। এখন আলফার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আলফাটা কি, যতই তুমি এই পাওয়ারের ভ্যালুটা চেঞ্জ করো, আলফাটা হচ্ছে এই ট্রানজিস্টরের আলফা, আলফাটা ওই পাওয়ারের সাথে তো মানে সম্পৃক্ত না, আলফাটা ফিক্সড। ধরো আমার যে চেহারাটা, আমি অন্য কোনো জায়গাতে গেলে চেহারাটা সেমই থাকবে। তাহলে এই ট্রানজিস্টরটা তুমি এই সার্কিটে ইউজ না করে অন্য সার্কিটে ইউজ করতে পারবা, কারেন্টের ভ্যালু চেঞ্জ হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ট্রানজিস্টরকে চেঞ্জ হবে, ওর যে বৈশিষ্ট্য সেম থাকবে না। আলফাটা হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এটা তুমি কারেন্টের ভ্যালু যাই হোক না কেন, তুমি যেই সার্কিটে নিয়ে যাও না কেন, আলফাই বলবে ভাইয়া আমার ভ্যালু হচ্ছে 0.995, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে ফিক্সড। এটা যে জায়গাতে নিয়ে যায়, আমি যে সার্কিটে নিয়ে যাই না কেন, অ্যাম্পলিফাই হিসেবে ইউজ করি, সুইচ হিসেবে ইউজ করি, সেটা ডাজেন্ট ম্যাটার, এটার আলফাটা ফিক্সড, এটাই থাকবে 0.995। তাহলে আলফাটা ফিক্সড আছে, এটা আমরা দেখলাম, তার মানে চেঞ্জ করার পরেও আলফাটা ওটি থাকবে, ভালো কথা। এখন আমরা একটু এটা দেখলাম যে এই আউটপুট যে পাওয়ারটা, পি আউটপুট, পি ইকুয়াল টু কি জানি আমরা, I²R জানি। তাহলে আউটপুট পাওয়ার, তাহলে আউটপুট কারেন্ট আর আউটপুট রেজিস্ট্যান্স লাগবে। তাহলে আইসি হচ্ছে আউটপুট কারেন্ট আর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে RL। তাহলে এখান থেকে পি আউটপুটের ভ্যালু জানা আছে, RL এর ভ্যালু ওই যে জানা আছে, এখান থেকে আমি আইসির ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো না, হ্যাঁ, তাহলে স্কোয়ারের কারণে রুট হয়ে যায়। তাহলে এই আইসিটা কখন পাবো আমরা, এই 0.0408, এটা কখন আসছে, যখন আমাদের পাওয়ারের ভ্যালু 5 ওয়াট না, এই দেখো তো পাওয়ারের ভ্যালু 5 ওয়াট বসেছি, পি আউটপুটের ভ্যালু 5 ওয়াট বসেছি। তাহলে এই আইসিটা চেঞ্জ ভ্যালু না, মানে 5 ওয়াটের বসানোর পর আইসিটা এটা, কিন্তু আইবিটাও চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে, 5 ওয়াটের কারণে যেটা আইসিটা চেঞ্জ হচ্ছে, তার আইবিটাও চেঞ্জ হবে, আইবিটা সেই অনুযায়ী চেঞ্জ হবে। এখন এই আইসির ভ্যালুটা যেহেতু আমাদের 5 ওয়াটের জন্য আসছে হচ্ছে এত অ্যাম্পিয়ার, এখন আমরা আলফা জানি কত, আলফা সমান হচ্ছে IC/IE জানি। এখন নতুন যে সার্কিটে এখানে যে আইবিটা চেঞ্জ হয়ে গেছে, এই সূত্রে কি IC/IB, এখানে আইবি কোনো ভ্যালু আছে, আইবি তো নাই এখানে। তার মানে এই আলফাটা আমি যে চেঞ্জ করছি কারেন্টের ভ্যালুটা, আলফা তো চেঞ্জ হবে না, আলফা তো ওই আগেও যা থাকবে পরেও তাই থাকবে, আলফা তো তার নিজস্ব বৈশিষ্ট্য, কারেন্টের ভ্যালু চেঞ্জ হোক। তাহলে এই আলফার সমান আমরা IC/IE রেশিওটা ফিক্সড, ওটাই পাবো। আগে যদি আলফার ভ্যালুটা এটা আসছিল 0, এবারও তাই আসবে না, কিন্তু এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার, হয়েছে না, কব বলো। দেখো আলফার ভ্যালুটা আমার ধরো হাফ, ঠিক আছে, এই হাফটা ঠিক রাখার জন্য আমি এভাবে লিখতে পারি না, আলফা ইকুয়াল টু আমাদের এখানে কত, হাফের জায়গায় আমি দিলাম হচ্ছে 10/20, তাও হাফ আসে না, কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না। এটার ভ্যালু চেঞ্জ হলে এটার ভ্যালু চেঞ্জ হতে হবে রেশিও অনুযায়ী, যাতে আলফার ভ্যালুটা ফিক্সড রাখার জন্য। তাহলে এই ক্ষেত্রে আইসিটা চেঞ্জ হয়েছে, অটোমেটিক্যালি আইটা চেঞ্জ হতে হবে না,
যার কারণে এখন দেখো আমি আলফার ভ্যালুটা যখন এই আইসিটা 0 এটা এই ভ্যালুটা বসাবো, তখন যে আইটা পাবো সেটা কত ওয়াটের জন্য আই পাবো? 5 ওয়াটের জন্য আই পাবো না? মাথায় ঢুকতেছে আবার? তাহলে এখান থেকে আমি আলফা ইকুয়াল টু আইসি বাই আই, আলফা ভ্যালু তো আগে বের করছি গ নাম্বারে, আর গুণ করে বা ক্যালকুলেশন করে আই এর ভ্যালুটা আসতে হচ্ছে আমার 41.03। দেখো আগে কত ছিল 5 না, এবার কত 41, চেঞ্জ হয়ে গেছে না? এবার মাথায় ঢুকছে ম্যাথমেটিক্যাল টার্মটা। কিন্তু স্যার এখানে আমি বুঝলাম, হ্যাঁ আমি কিভাবে বুঝবো যে কোন একক কখন, এটা একটু আমার কোন একক মানে আবার কোশ্চেন? হ্যাঁ মানে কোশ্চেনই হচ্ছে যেমন অনেক সময় কোশ্চেনে চায় না মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা এটা যেমন মিলি অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার করছে। আচ্ছা এবার তোমাকে এই কোশ্চেনটার অ্যান্সারটা দে, তোমার মাথাতে কখন আমি অ্যাম্পিয়ার কখন মিলি অ্যাম্পিয়ার করবো? ভালো কথা কোশ্চেন করছো, এটা করতে করতে সলভ হওয়া যাবে। তারপর আমি বলে দিচ্ছি, দেখো এখানে পাওয়ারের একক কি ওয়াট না? ওয়াট কি এসআই একক না? এসআই একক। যখন আমি এসআই একক ইউজ করব তখন আমার কারেন্টের একক কি ইউজ করবে? অ্যাম্পিয়ার আসবে, অ্যাম্পিয়ার। এখন এখানে তোমার মাথায় স্যার তাহলে এখানে এসআই কেন ইউজ করলেন না? কোশ্চেন ভ্যালিড কোশ্চেন। আচ্ছা চলো দেখি, আলফার ভ্যালু ধরো আমরা আইসি বাই আইই আছে, হ্যাঁ। এখন আইসির ভ্যালু আমি ধরে নিলাম হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার ধরে নিলাম, আর আইয়ের ভ্যালু ধরে নিলাম হচ্ছে আমরা ধরো 2 মিলি অ্যাম্পিয়ার। এখন তুমি বলবা যে স্যার আমি এখানে এসআই একক দিয়ে করতে চাই, রাইট? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি এসআই একক দিয়ে করলাম। তাহলে আলফার ভ্যালু কত আসবে? 5 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 10⁻³, রাইট? দেখো তো অটোমেটিক্যালি কেটে যায় না, 5/2 থাকে না? আবার তাহলে অ্যান্সার কত আসবে? 5/2। এখন আরেকজন ছাত্র এসে বললো যে স্যার আমি এটা এই এককে করতে চাই, কোনো সমস্যা হবে? আমি বললাম যে কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? দেখো আলফা ইকুয়াল টু আইসি কত 5 না 2 না? এই মিলি অ্যাম্পিয়ার চলে যায়, অ্যান্সার কত আসে? 5/2 মানে কত? ওই যে এটাও 5/2 এটাও 5/2 আসতেছে না? তাহলে এখানে এককের কেন সমস্যা হচ্ছে না? যখনই ভাগ থাকবে ভাগ, ওই যে উপরে নিচে মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি হয়ে যায়, মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি হয়ে যায়, এরকম এককই থাকে না। যার কারণে এখানে তুমি মিলি অ্যাম্পিয়ার ইউজ করতে পারো। তবে হ্যাঁ তুমি যদি বলো যে স্যার আমি কোনো রিস্ক নিতে চাই না, আমার কোনো রিস্কের দরকারই নাই, তুমি মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিয়ে করো। কিন্তু যারা একটু এক্সপার্ট হয়ে গেছে করতে করতে দেখতেছি যে এখানে তো উপরেও যা নিচেও তা কাটাকাটি তো হয়ে যাচ্ছে, এককের তো কোনো দরকারই নাই। আবার এখান থেকে ধরো এখানে আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, এখানে আইসির ভ্যালু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তাহলে আই এর ভ্যালুটা কিসে পাবা? মিলি অ্যাম্পিয়ারে পাবা। আবার এখানে যদি অ্যাম্পিয়ার বসা এখানে অ্যাম্পিয়ারে পাবা, ওটাই থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, পাওয়ারের ভ্যালু আমি বসাইছি হচ্ছে ওয়াটে, অ্যান্সার কিসে পাবো? এই যে অ্যাম্পিয়ার। এখন এই অ্যাম্পিয়ার তুমি যদি এখানে বসাও তাহলে অ্যান্সার কিসে পাবা? এই অ্যাম্পিয়ার যদি এই সূত্রে বসাও তাহলে এখানে অ্যান্সার কিসে পাবা? অ্যাম্পিয়ারে। এটা তোমার এক্সামে করারই দরকার নাই, তুমি এখানে অ্যান্সার লিখে দিবা, রাইট? ঠিক হলো? তবে হ্যাঁ তুমি এখান থেকে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যেতে পারো। কীভাবে করবা? 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত? 10⁻³ অ্যাম্পিয়ার, তাই না? তাহলে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যাবো, তাহলে উল্টা দেই, তাহলে 1 10⁻³ অ্যাম্পিয়ার সমান কত? 1 মিলি অ্যাম্পিয়ার। অতএব কত মিলি অ্যাম্পিয়ার সমান? ও কত অ্যাম্পিয়ার সমান? 0.04103। এত অ্যাম্পিয়ার সমান কত আসবে? এটা ভাগ 10⁻³, ওই যে নিয়ম। এখন একটা সূত্র এটা দেখাইছি, তারপর লিখে রাখবা, আলফা ইকুয়াল টু বিটা বাই 1 + বিটা। তাহলে আলফা জানা থাকলে বিটা বের করা যাবে, বা বিটা জানা থাকলে আলফা বের করা যাবে। তাহলে এই দুটো সূত্র তুমি লিখে রাখতে পারো। বিটা এই সূত্র কিন্তু লাগবে না সেকেন্ডটা, কিন্তু সরাসরি যদি বের করতে তাহলে লাগবে। দেখো এটা কিন্তু একই সূত্র এখান থেকে আসছে। তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 + বিটা, আর বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা। হ্যাঁ এটা প্লাস, এখানে মাইনাস জাস্ট, তাহলে একবারে তোমার বের হয়ে যাবে অঙ্ক। এখন আমরা হচ্ছে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। ট্রানজিস্টরের এখানে একটা বেস, একটা এমিটার, একটা কালেক্টর। এটা তো 100% বেস হবে। আচ্ছা, আর এটা হচ্ছে এমিটার টার্মিনাল, এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে এমিটার। কেমন বুঝলা? তীর চিহ্ন দেখে। আর এখানে এটা বেস, এটা এমিটার, এটা হচ্ছে কালেক্টর। এই সার্কিটে আলফা ভ্যালু দেওয়া আছে, এই কালেক্টর কারেন্টের ভ্যালু দেওয়া আছে, ইমিটার কারেন্টের ভ্যালু দেওয়া নেই। এই সার্কিটের কালেক্টর কারেন্ট দেওয়া আছে, ইমিটার কারেন্ট দেওয়া আছে, বেস কারেন্টটা দেওয়া নেই। ইনফরমেশন, ঠিক আছে? উদ্দীপকে 1 নং ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ কত হবে? এই যে এটার নিঃসারক কোনটা? ইমিটার। তাহলে আইই ইকুয়াল টু হোয়াট? এটা আমাকে বের করতে বলছে সার্কিটে, পারবা? আলফার ভ্যালু জানা আছে আমার 0.96, তারপর আইসির ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.056 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইইর ভ্যালুটা হচ্ছে হোয়াট? পারবা? কি আসে মাথায় বলো তো দেখি, এমনি মাথায় কি আসে ইনস্ট্যান্ট? 100% রাইট। লাগাও সূত্র। আলফা ইকুয়াল টু কি জানো তুমি? আইসি বাই
আই ই, আর কোনো কথা নাই। আচ্ছা দেখি তো আই এর ভ্যালুটা বের করতে বলছে, আলফা জানা আছে, আইসি সবই তো হয়ে গেল, শেষ। তবে সূত্রটা তোমার মাথায় রাখতে হবে, সূত্র এই যে এখান থেকে হয়ে গেল। তাহলে ঝটপট এক লাইনে দ্রুত গতিতে করে ফেলো, হ্যাঁ দ্রুত গতিতে করে ফেলো, যা মাথায় আসবে অ্যাপ্লাই করা শুরু করবা, কারণ হুবাহু কমন পাবা না। কোশ্চিনে মাথায় যে সূত্র জানা আছে সূত্রতে করা শুরু করে দেবে, অটোমেটিক মিলে গেছে, আর করতে করতে তোমার এখানেই 90% হয়ে যাবে দেখুন। এখন নেক্সট কোশ্চেনটা পড়ো, যে বিবর্ধক হিসেবে উদ্দীপকের কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী। ট্রানজিস্টর আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে চিত্র 1, একটা হচ্ছে চিত্র 2। বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টরটা বেশি? বিবর্ধক বলতে কি বোঝাচ্ছে? বিবর্ধক মানে কি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে কিনা, মানে কি সিগন্যালটাকে সে বড় করবে কিনা। বিবর্ধক প্রমাণ করার জন্য কি করতে হয় আমার? এই যে এভি বা ভিএ, এভি বলছিলাম না, ভিএ বলছিলাম না, এটা সমান কি আউটপুট ভোল্টেজ ভি আউটপুট বাই ভি ইনপুট, এটা যদি গ্রেটার দেন 1 হয়, প্রমাণ করছিলাম, একটু মনে পড়তেছে না? যে এই ভোল্টেজ গেইন, এটাকে বলা হয় ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন দেখাচ্ছি একটু পরে দেখাবো। তাহলে এই ভোল্টেজ গেইনের ভ্যালুটা 1-এর থেকে বড় হলে বিবর্তন হয়, আর 1-এর থেকে ছোট হলে বিবর্তন হবে না। তাহলে এই কন্ডিশনে আমাকে যেতে হবে, তাহলে এটার এভি বের করতে হবে, এটারও এভি বের করতে হবে। মানে আগে কোশ্চেনটা পরে আগে ধরতে হবে যে আমাকে কী বের করতে বলছে। ঘ নাম্বারে ক্ষেত্রে ঘ নাম্বার তো যা বলবে সেটাই, ঘ নাম্বারে তোমাকে আগে ধরতে হবে আমি কি বের করব, তারপর তুমি অঙ্ক করতে হবে। তাহলে আমি ধরতে পারলাম যে এভি এটা বের করতে হবে, আউটপুট বা ইনপুট, এই কনসেপ্টে যেতে হবে। এই যে তাহলে আমাদের ট্রানজিস্টরের ভোল্টেজ লাভ, এই যে ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন বলা হয় এটাকে, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন, এটাকে এভি বা ভিএ দ্বারা প্রকাশ করা হয়। ভিএ বা এ ভি একই জিনিস। হ্যাঁ, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন বা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন, হ্যাঁ ভিএ বা এভি যেটাই বলো। আর এটা এইভাবে না লেখা শুধু বাংলাতে লিখলেও হবে। তাহলে ভোল্টেজ গেইনের মান যত বেশি বিবর্তন হিসেবে তত বেশি উপযোগী। এখন কোনটা বেশি উপযোগী? তাহলে এটার বিবর্তনের তুলনায় ওটার বিবর্তন যদি ভালো হয় তাহলে ওটা ভালো হবে। তাহলে এটার বিবর্তন বের করবো, ওটার বিবর্তন বের করবো, অর্থাৎ এটার ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ বের করবো। ভোল্টেজ গেইন মানে লাভ, গেইন করা মানে লাভ করা। তাহলে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ যার বেশি সেটা বিবর্তন হিসেবে তত বেশি উপযোগী, মানে আউটপুট ভোল্টেজটা বেশি হবে ভালো। তাহলে এটার সূত্র আমরা জানি ভি আউটপুট বাই ভি ইনপুট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এটার জন্য আমি তোমাকে আগে এক্সপ্লেন করে দিই, তারপর তোমায় করবা। এখানে এই লাইনটা তোমাকে আমি বলছিলাম ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে আমরা মোটামুটি ধরে নিব যে এটা হচ্ছে আমরা কমন ইমিটারে অ্যাম্পলিফিকেশন হয়, আমরা দেখছিলাম তাই না। সব থেকে বেটার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায় কোন সার্কিটটা? কমন ইমিটার। কমন ইমিটার ওই যে কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যায়, উল্টা যায় কিন্তু বড় হয়। তাহলে আমরা যে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করবো সেটা সব থেকে বেটার কোনটা? কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশনে আমরা আউটপুট কোনটা হয়? কমন ইমিটার যদি হয়, ইমিটারটা মাঝখানে থাকে না, তাহলে ইনপুট আর আউটপুটে কী থাকে? একটা থাকে ইমিটার, একটা থাকে হচ্ছে কালেক্টর। মনে পড়তেছে? তাহলে আমার আউটপুটের ক্ষেত্রে কি আসবে? কালেক্টর না? এই যে আউটপুটের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট কিন্তু কালেক্টর রেজিস্ট্যান্স, কারণ ভি ইকুয়াল টু আই আর, ওহমের সাথে ইউজ করবো। আবার এখানে ইনপুটের ক্ষেত্রে কি বেস, ইনপুটের ক্ষেত্রে কি আসবে? আইবি ইন্টু আর আই, কারণ এখানে আমাদের কমন ইমিটার কমন আছে, তাহলে একটা থাকবে বেস, একটা থাকবে কালেক্টর। আবার বোঝাই, আবার দেখো সব থেকে বেটার অ্যাম্পলিফিকেশন কোন সার্কিটে হয়? কমন ইমিটার। তাহলে ইমিটার মাঝখানে থাকবে, অপর দুটো টার্মিনাল, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর, আর সেটা ইনপুট আউটপুটের সাথে সংযুক্ত। তো আমরা এই বেসটাই পাশে দিব, আর আউটপুটে দিব হচ্ছে কালেক্টর, কারণ কালেক্ট করে সবসময় আউটপুটই থাকবে, তাই না? তাহলে আউটপুটের ক্ষেত্রে কি আসে? কালেক্টর, আউটপুটের ক্ষেত্রে দেখো কালেক্টর কারেন্ট এবং আউটপুট রেজিস্ট্যান্স। আর ইনপুটের ক্ষেত্রে কি আসবে? এই যে বেস কারেন্ট বেস ইনপুট রেজিস্ট্যান্স। আইসি বাই আইবি একসাথে রাখতে পারি আমরা, আর এল বাই আর আলাদা করতে পারি। এইটা আইসি বাই আইবি বিটা লিখতে পারি না? লিখলাম, কারণ আছে, একটু কারণ দেখি, মানে একটু অগ্রসর হয়ে তারপর অন্যভাবে চিন্তা করবো। হ্যাঁ, না লিখলে হবে, কিন্তু আমরা এটা একটা সূত্র দাঁড় করাতে পারি যে আমরা এই গেইন সমান কি লিখতে পারি? বিটা ইন্টু আর এল বাই আর আই, অর্থাৎ এই ভিএ সমান বিটা ইন্টু আর এল বাই আর আই। যদি কোনো অঙ্কে এই ভ্যালুগুলো না দেওয়া থাকে সরাসরি বিটা ইউজ করা যাবে। সেই জন্য আর কি মানে জানা থাকা ভালো, কখন কোন কাজে লাগে দরকার আছে, সেজন্য একটু বর্ণনা করে দিচ্ছি। আগের অঙ্ক লাগেনি, এবার লাগতেও পারে, দেখি কোথায় লাগে কিনা। আচ্ছা, তাহলে আমরা এই বিটা এটা একটা সূত্র আকারে জানা রাখলাম যে গেইন সমান বিটা ইন্টু আর এল বাই আর আই। ভালো। এখন আমার এই সার্কিটের দিকে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি যে এই সূত্রের দিকে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি এই গেইনটা বিটার সমানুপাতিক না? এই ভি এটা সমান হচ্ছে বিটা ইন্টু আর এল বাই আর আই, তাহলে এটার সাথে এটা সমানুপাতিক না? বিটা যদি বাড়ে ভি এটা বাড়ে না?
তাহলে এই সার্কিটের একটা বিটা আছে, এই সার্কিটের একটা বিটা আছে, তাই না? দুটারই বিটা পাওয়া যাবে, কারণ আলফা যদি জানা থাকে এটার বিটা আছে, এটারও বিটা আছে, কারণ আমি কনফিগারেশন ইমিটার করতে পারি, কালেক্টর করতে পারি, কমন বেস করতে পারি, সেটা আমার হাতে। কিন্তু ট্রানজিস্টর তো ওটাই থাকবে, তার মানে ট্রানজিস্টরের আলফা বিটা গামা থাকবে, প্রত্যেকটা ট্রানজিস্টরের আলফা বিটা গামা আছে। কারণ কনফিগারেশনের উপর ডিপেন্ড করে সেটা আলফা ইউজ করবো না, বিটা ইউজ করবো না, গামা ইউজ করবো, সেটা পরে। কিন্তু প্রত্যেকটা ট্রানজিস্টর আলফা বিটা গামা থাকবে, থাকবে তো। তাহলে এটার বিটা আছে, কিন্তু আমরা জানি না এখনো। তাহলে এটার বিটার থেকে যদি এটার বিটা বেশি হয় তাহলে এটার গেইন বেশি হবে। এটা ধরো এটার বিটা বড়, হ্যাঁ, এটার বিটা ছোট, তাহলে কোনটার গেইন বেশি হবে? এটা, কারণ সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে কোন দিক থেকে ঢোকা যায় দেখছো? তার মানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, সেজন্য মনের ভুলেও অ্যান্সার ফাঁকা রাখা এসে যাবে না। তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকে যে ওটাকে মিলাই দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু গ নাম্বার পারবে না, গ নাম্বার মিলাতে পারবে না, খালি সূত্র আর অঙ্ক শেষ, অ্যান্সার একদম মিলাতে হবে পারফেক্টলি। ঘ নাম্বার এখন তো কোনো রাস্তা ঠিক না যে এই রাস্তা দিয়ে যেতে হবে, না, অনেক রাস্তা আছে, তুমি যে কোনো এক রাস্তাতে অগ্রসর হতে পারবা। এখন আমার তাহলে এটার বিটা আমরা বের করতে পারবো। এখন তাহলে এদিকে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি যে এই সার্কিটের আলফা আছে, এই সার্কিটের তোমাকে একটু আগে আমি বললাম না আলফা থাকলে বিটা বের করা যায়, বলছিলাম এই যে আলফা বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা। তাহলে দেখছো কত সহজে হয়ে গেল, আর সহজ। তাহলে এখান থেকে বিটা এইটার বিটা 1টা বের করতে পারছি কত? 24। আচ্ছা, এখন এটার এই সার্কিটের দিকে লক্ষ্য করি, এই সার্কিটের দিকে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি যে এটার এটা বেস, তাহলে ইমিটার কারেন্ট দেওয়া আছে এবং কালেক্টর কারেন্ট দেওয়া আছে। তাহলে ইমিটার কারেন্ট দেওয়া আছে এবং কালেক্টর কারেন্ট দেওয়া আছে। তাহলে বিটার সময় আমরা কি জানি? আইসি বাই আইবি জানি। আমার দেওয়া আছে ইমিটার কারেন্ট আর হচ্ছে কালেক্টর কারেন্ট, কিন্তু এখানে বেস কারেন্টটা আননোন না। তাহলে এই সূত্র ইউজ করে যেহেতু দুটা ভ্যালু জানা আছে, আরেকটা ভ্যালু বের করা যাবে না? তাহলে এখান থেকে আইবিটা বের করে এই সূত্র আইসি বাই আইবি বের করে দেখা যাচ্ছে কত আসছে? 11.79। এটার বিটা আসছে 24 আর ওটার বিটা আসছে 11.79। কোনটার বিটা বড়? 24, মানে 1 নম্বরের বিটা বড়। তাহলে 1 নম্বরটা গেইন বড়, আর 1 নম্বরটা গেইন বড় মানে 1 নম্বরটা ভালো বিবর্ধক হিসেবে কাজ করবে। তাহলে স্যার এইটার লাস্ট অ্যানসারটা তো মানে এখন আমরা অ্যানসার কিভাবে লিখবো দেখো, যেহেতু বিটা 1 গ্রেটার দেন বিটা 2, সেহেতু আমাদের AV1 বা VA1, তোমার যেটা ভালো লাগে, VA1 গ্রেটার দেন VA2। অতএব বিবর্ধক হিসেবে 1 নং ট্রানজিস্টর বেশি উপযোগী, বেশি ভালো। 1 নং ট্রানজিস্টরটা বিবর্ধক হিসেবে বেশি ভালো হবে। হ্যাঁ, এই যে কোনটা বেশি ভালো, তুমি বলবা যে এটা বেশি ভালো। এখন এখান থেকে আমরা একটা চিন্তা বের করতে পারি, আমার মাথার ব্রেন থেকে একটা জিনিস আনতে পারি যে একটা ট্রানজিস্টরের আলফা বিটা গামা ফিক্স থাকে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ওটাকে ইউজ করতে পারি। যেটা বিটা ভালো সেটা বিবর্ধক ভালো, আর যেটা বিটা কম সেটা বিবর্ধন কম। কারেন্টের ভ্যালু চেঞ্জ হতে পারে কিন্তু আলফা বিটা ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে না? কারণ কি দেখো, এই সার্কিটে তুমি এসে কথা বলবা, তোমার বিবর্ধন, ধর তুমি আস্তে কথা বলছো, তোমার বিবর্ধন একটু কম হবে। আমি যদি একটু জোরে জোরে কথা বলবো, আমার বিবর্ধন একটু বেশি হবে, তাই না? তার মানে কারেন্টের ভ্যালুটা তো আমার উপর ডিপেন্ড করবে, কিন্তু ট্রানজিস্টরের যে আলফা বিটা গামা ওটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি কথা বললেও আলফা যা থাকবে, আমি কথা বললে আলফা তাই থাকবে। প্রমাণ তো দেখালেন। সব কনসেপ্ট কিন্তু মাথায় রেখে তোমাকে এক্সামে দিতে হবে। শুধু একটা দিক থেকে শুধু সূত্র জানাই দিলাম অঙ্কগুলা মিলতেছে না, সূত্র জানা অঙ্ক থেকেও কিন্তু অনেক ডিপলি এখানে কথাবার্তা আছে। আলফা বিটা গামার কনসেপ্ট আসতেছে, অনেক ধরনের কনসেপ্ট আসতেছে। তার মানে সব অ্যাঙ্গেল থেকেই তোমাকে চিন্তা করা শিখতে হবে। তাহলে সরাসরি বিবর্ধক কিন্তু আমরা বের করি নাই, বিটা দিয়ে কিন্তু এটা এক্সপ্লেন করলাম। ঠান্ডা মাথায় বুঝে করে। এখানে আমি একটা কথা লিখে দিই, সেটা হলো, এখানে একটা কথা তুমি লিখতে পারো, সেটা হলো যে এখানে তুমি ইংলিশে লিখতে পারো যে এভাবে লেখো, এখানে VA সমানুপাতিক বিটা, অর্থাৎ বিটা বৃদ্ধি পেলে আমাদের ভোল্টেজ লাভটা বেশি হয়। এই যে এইটুকু করছো না, এই লাইন করতে পারছো না, এখন লিখবা অতএব VA সমানুপাতিক বিটা, লেখো VA সমানুপাতিক চিহ্ন দাও বিটা। সুতরাং দাও, হ্যাঁ ওখানে লেখো, সুতরাং বিটা যদি বৃদ্ধি হয়, এটা না লিখলে হবে কিন্তু তোমার বোঝার জন্য আপাতত লেখো, বিটা যদি বৃদ্ধি হয় ভি এটাও, আর এই বিটা যদি বেশি হয়, এভাবে লেখো, বিটা যদি বৃদ্ধি হয় না বেশি হয়, বৃদ্ধি করা মানে বৃদ্ধি করবো, আমি বৃদ্ধি করতে পারবো না, তো বিটা তো ফিক্স থাকে। তাহলে বিটা যদি বেশি হয় ভোল্টেজ লাভ
ভিএটাও বেশি হবে। বিএ স্যার আমি এখানে বিএটাও লিখে দিই, কারণ এখানে তো আমি লিখি। হ্যাঁ লেখো বিটা যদি বেশি হয় ভিএটাও বেশি হবে, ভিএ বেশি হবে, বেশি হবে। সুতরাং যে ট্রানজিস্টরের বিটা বেশি সেই ট্রানজিস্টরের ভোল্টেজ লাভ ভিএটাও বেশি হবে। বিপরীত এইভাবে লেখো, সুতরাং যে ট্রানজিস্টরের আমি শুনে নিই। হ্যাঁ যে ট্রানজিস্টরের বিটা বেশি হবে সেই ট্রানজিস্টরটি তত ভালো বিবর্তন হিসেবে ব্যবহার করা যাবে। এখানে অঙ্ক করতে করতে তোমাকে আরেকটা বিষয় মাথায় একদম গেঁথে নিতে হবে এবং এটা নোট করতে হবে, একদম 3 স্টার 5 স্টার দিয়ে লিখতে হবে। সেটা হলো আলফাকে আমরা স্পেশাল একটা নাম দেবো। তোমার যতগুলো বোর্ড কোশ্চেন আসছে এখান থেকে অ্যানালাইসিস করে আমি দেখছি যে তোমাদের বাংলাতে এই টাইপের আসে যে প্রবাহ বিবর্ধন গুণক, বিবর্ধন মানে কি? এই যে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলছিলাম না আমরা ইংলিশে, বিবর্ধন বা বিবর্ধক বলতে পারো। প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ বিবর্ধক গুণককে আমরা কী দ্বারা প্রকাশ করবো? আলফা। আর যদি বলা হয় প্রবাহ লাভ, স্পেশালি হচ্ছে বিটা। ঠিক আছে, শুধু প্রবাহ লাভ, তাহলে কোশ্চেনে থাকবে যে প্রবাহ লাভ বের করো, তাহলে তুমি কি বের করবা? বিটা বের করবা। আর যদি বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক বের করো, তাহলে কি বের করবা? আলফা বের করবা। এখান থেকে আরেকটা বিষয় আছে, এই দুইটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, কারেন্ট গেইন। হ্যাঁ দুইটাই কিন্তু কারেন্ট গেইন। এখন যদি বলা হয় কমন বেজের কারেন্ট গেইন বের করো, আলফা। যদি বলা হয় কমন এমিটারের কারেন্ট গেইন বের করো, বিটা। আর কমন কালেক্টরের কারেন্ট গেইন বের করো, গামা। কোশ্চেনের প্যাচগুলো দেখতে হবে, বুঝতে হবে। আমি যা বলছি এগুলো কিন্তু বোর্ডে আসছে। এখন তোমাকে আমি সরাসরি বললাম যে তুমি প্রবাহ বিবর্ধন গুণক বের করো, আলফা। আর যদি প্রবাহ লাভ বের করো, বিটা। বাস, এটা সুন্দর করে 3 স্টার দিয়ে একটা বক্স করে নোট করো। এরকম এখানে একটা বক্স করো, এটার সূত্রের নোট, খুবই ইম্পর্টেন্ট নোট। এটা জানা থাকলে তুমি ম্যাক্সিমাম এখন করতে পারবে। এখন তাহলে চলো দেখি আমরা। এই দেখো একটা সার্কিট আসছে, এটা দেখো তো, কোন সার্কিট? এটা কমন এমিটার, কমন বেস না কমন কালেক্টর? এটা কি কমন বেস, কমন এমিটার না কমন কালেক্টর? ভালো করে কম। কমন এমিটার, রাইট, কমন এমিটার। কারণ বুঝলে তীর চিহ্নটা এমিটার হয়, তাহলে এই যে আই মিটার কারেন্ট দেওয়া আছে, এটা কি বেস, মাঝখানেরটা এটা কি কালেক্টর। এখানে বেস কারেন্টের ভ্যালু কত দেওয়া আছে? 20। এটার নাম কি? মাইক্রো অ্যাম্পিয়ার। আর এটা কি দেওয়া আছে? 5 মিলি অ্যাম্পিয়ার। এককে কিন্তু এবার ঝামেলা আসবে, এবার কিন্তু এককে ঝামেলা আসবে, বুঝো? বলছে কি উদ্দীপকের ভিত্তিতে প্রবাহ বিবর্ধন গুণক বের করতে হবে, আলফা। এখন তোমার মতে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো এমিটার আছে, আমাদের এই সার্কিটের বিটা আসবে না? কিন্তু আমাকে তো বিটা বের করতে বলেনি। দেখো প্যাচ কিন্তু এই জায়গাতেই রাখছে, আমাকে কিন্তু বিটা বের করতে বলেনি। প্রবাহ লাভ যদি বলতো তাহলে বিটা বের করতাম, বা শুধু এভাবে কোশ্চেনটা আসতো। কোশ্চেনের প্যাচগুলো বোঝার চেষ্টা করো। যদি আমি এই কোশ্চেনে বলতাম যে কারেন্ট গেইন বের করো, তাহলে তুমি কি বের করতা? হ্যাঁ সার্কিট এটাই, এই কোশ্চেনটা আমি দিয়ে দিলাম কারেন্ট গেইন বের করো, কি বিটা হবে। আমি আর এখানে বলা আছে প্রবাহ বিবর্তন গুণক বের করো, তাহলে কি বের করবা? আলফা। বুঝলে আবার? তাহলে এখন শুরু করো, আলফা বের করো। এখন আমার সাথে একটু কথা বলো যে এখানে তুমি আইটা বের করবা, এককগুলো কিন্তু আলাদা আলাদা। এখন তোমার মাথায় কি আসলো যে তুমি কি করবা এখানে বলো তো দেখি? ভ্যালু কত বসাবা? আচ্ছা বলো, তুমি বলবো, আমি লিখবো আই সমান আইবি যোগ আইসি। এখন আমি আইবি ভ্যালু কত বসাবো বলো? তুমি যা বলবো তাই লিখবো। 20 বসালাম, প্লাস দিব। আর আইসি ভ্যালু কত বসাবো? 5। এখন এটা কি রাইট হলো না ভুল হলো? কেন বুঝলে? একক তো মেলে নাই। যোগ করতে গেলে দুটো একক সেম হতে হবে, আবার বিয়োগ করতে গেলে দুটো একক সেম হতে হবে, আবার ভাগ করতে গেলে দুটো একক সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু মিলবে না। এখন সব থেকে ভালো একটা বুদ্ধি শিখে দিই তোমার, আরও অন্য নিয়মে করা যাবে। কারণ তুমি এটা মাইক্রোম্যার থেকে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে, এটা তো মিলি অ্যাম্পিয়ার আছে, তুমি একক মিলি অ্যাম্পিয়ার করতে পারো, তাই না? কিন্তু সব থেকে ভালো বুদ্ধি হলো যে মাথার টেনশন কমে যাবে। সেটা কি? এইটা তুমি জানো না, 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান হচ্ছে 10⁻6 অ্যাম্পিয়ার, এটা জানো না? আবার এখানে 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত? 10⁻3 অ্যাম্পিয়ার। তাহলে আমি মাইক্রো থেকে মিলিতে যাই, মাইক্রো থেকে অ্যাম্পিয়ারে যাই, দুটো অ্যাম্পিয়ারে করে নিই, তাহলে আমার আর কষ্ট কমে গেল। এখন মিলি অ্যাম্পিয়ারে করতে গেলে এখানে আবার 10⁻³ আসবে, ওটা আবার অন্য কনসেপ্টে চলে যায়। তার মানে এখানে আমরা সহজে করবো। সেটা হলো যে আইবির ভ্যালুটা কত আছে? 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান যদি এত হয়, তাহলে 20 সমান কত হবে? এত অ্যাম্পিয়ার। হলো, এভাবে রাখবা। আবার আইসির ভ্যালু দেওয়া আছে কত? 5 মিলি অ্যাম্পিয়ার।
1 সমান যদি এত হয় তাহলে 5 সমান 5 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। এখন তুমি ওই সূত্রে এই ভ্যালুগুলো বসায় দাও, দেখবা যে 29 হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এটা 100 থেকে বড়, এটা আমরা একটু বলতে পারতেছি, এবং এটা তুমি পার্সেন্টেজও ক্যালকুলেশন করতে পারো। কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের 100 থেকে বড় ভ্যালুটা আসছে। তারপর আমার সময় বলবো যে প্রবাহ লাভটা 100% থেকে বেশি পাওয়া সম্ভব, এতটুকুই। হ্যাঁ, এইভাবেই অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে এই যে তোমার ভুল করবে, দেখো এই অঙ্কটা কেন দিচ্ছে জানো, সহজ অঙ্কটা এই এই 90% স্টুডেন্ট এখানে যায় ভুল করে আসবে। আরেক মাতাব্বর কী করবে, এখানে এই মাইক্রোমের থেকে মিলিয়্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করবে, তখন তো আরও মাথা প্যাচ খাওয়া শুরু হবে, ওখানে তোর 10 মিনিট চলে যাবে। কীভাবে করবো হচ্ছে না, মিলিয়্যাম্পিয়ার কী করবো, ভুলভাল অ্যান্সার করে চলে আসবে, এই আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অঙ্ক সহজ আসবে, 1 লাইনের অঙ্ক। হ্যাঁ, 1 লাইনের অঙ্ক আছে, আরও কত বাবা, তাহলে মোটামুটি দেখে রাখা। এখন আরও দেখো, এই দেখো গ নম্বর কত সহজ, আলফার মান, এটা একটা কি দেওয়া আছে, এটা একটা ট্রানজিস্টর দেওয়া আছে, এখানে আইই এবং আইবি দেওয়া আছে, এখান থেকে আইসিটা ইজিলি বের করা যাবে, কিন্তু আমাকে আলফা বের করতে বলছে। আলফার সূত্র কি, আইই, এখানে আইসি জানা নাই, দুটো ভ্যালু দেওয়া আছে, আইসিটা বের করে নেবো, আলফার দিয়ে বসে দেবো, অঙ্ক শেষ, পারবা। উদ্দীপক ট্রানজিস্টর অ্যাম্পলিফাই হিসেবে ব্যবহার করা এর বর্তনী চিত্র অঙ্কন করে, এটাকে অ্যাম্পলিফাই হিসেবে ব্যবহার করতে হবে। এটা একটা ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, এটাকে অ্যাম্পলিফাই হিসেবে ব্যবহার করতে গেলে কোন কনফিগারেশন ইউজ করতে হয়, কমন এমিটার এটাকে ইউজ করতে হবে। তার মানে এটাকে আমি কমন এমিটারের একটা সার্কিট ছিল, তোমাকে আমি দেখাইছিলাম মনে হয়, এই যে কমন এমিটার সার্কিটটা তোমাকে অঙ্কন করতে, ভ্যালু দিতে হবে না। হ্যাঁ, এই যে কমন এমিটার সার্কিটটা এখানে ইনপুটে দিলাম, এখানে আউটপুটে অ্যান্টিফেস হয়ে যাবে, উল্টা যাবে, এরকম কোশ্চেন আবার আসবে, আমি দেখাবো। তার মানে এটাকে সার্কিট অঙ্কন করে তোমাকে এক্সপ্লেন করতে হবে নিজের মতো, এটা কোনো অঙ্ক না। সার্কিট অ্যাম্পলিফাই ব্যবহার করা যাবে কিনা, জাস্ট সার্কিট হিসেবে, অথবা আরেকটা ভাবে ব্যাখ্যা করতে পারে, কি বলছে, সার্কিট ব্যবহার করার বর্তনী চিত্র অঙ্কন করো, ব্যবহার করে এর বর্তনী চিত্র অঙ্কন করে এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করে। এখানে কিন্তু ম্যাথ করতে বলে নাই, এটা ব্যবহার করা যাবে কিনা এটা কিন্তু বলে নাই আমার, বলছে ব্যবহার করা যাবে ভাইয়া, তুমি এটাকে জাস্ট সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। ব্যাখ্যা দিবা না, শুধু চিত্র দিবা, তাহলে তুমি 3 পাবা, ভালো স্যার হলে 3 পাবা, 4 দিবে না, 4 দিবে না। ব্যাখ্যা দিলে কিছু, ব্যাখ্যা কি জানো, ব্যাখ্যা হচ্ছে যারা সার্কিট পারে না, ব্যাখ্যা বানাবে না লেখে, সার্কিট দেখে আমি বুঝাই দিই, একদিন করে দেবেন এটা, খালি সার্কিট দেখে আমি দেখো একটু বর্ণনা করছি তোমাকে, দেখো এটা যারা অঙ্কন করতে পারবে না তারা এভাবে ব্যাখ্যা দিবে। ব্যাখ্যাটা আমার কথা শোনো, যে এখানে একটা ট্রান্সফার দেখতে পাচ্ছি, এই পাশেটা হচ্ছে মিটার কারেন্ট, এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে বেস কারেন্ট, এবার কালেক্টর কারেন্ট, 3টা কারেন্ট থাকবে। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বায়াসিং ভোল্টেজ, বায়াসিং বলছিলাম না, মানে এইটা ছাড়া কিন্তু কাজ করবে না, তাহলে মানে বায়াসিং ভোল্টেজ, এটা একটা বায়াসিং ভোল্টেজ, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আরএলকে লোড রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমি সিগন্যালটা দিব হচ্ছে এই জায়গাটায়, ইনপুটে দিব, ইনপুট মানে হচ্ছে এখানে বেস টার্মিনালে সিগন্যালটা দিব, আর আউটপুটে আমি এর বিবর্তন ভার্সনটা পাবো, বড় ভার্সনটা পাবো, কিন্তু এটা ফেজটা চেঞ্জ হয়ে যায়, 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যায়, উল্টে যায় সিগন্যালটা, এইভাবে বর্ণনা করতে হবে নিজে নিজে। এটার একটা ক্লাস নেব আমি, এই যে সার্কিট এবং এর বর্ণনার, এটা আরও কোশ্চেন আছে, এই জন্য এটার একটা সেপারেট ক্লাস রাখছে, আমার মাথায় আছে, কিন্তু তোমাকে বলে রাখলাম যে এটা কিন্তু আমার অঙ্ক ছাড়াই করতে হবে, কারণ এখানে দেখো ব্যবহার করে এর বর্তনী চিত্র অঙ্কন করতে বলছে এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করতে বলছে, তাহলে এটাকে জাস্ট আমি বর্তনী চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করবো। এটা কিন্তু আরেকজন কিন্তু তোমার ওই এটাকে ব্যবহার করা যাবে কিনা এখানেও অনেকে এভাবে বর্ণনা করতে পারে, এটা এভি বের করবে, ব্যাখ্যা হলে তাও তোমাকে চিত্র দিয়ে ব্যাখ্যা করবা, সেজন্য সব থেকে সুন্দর এবং অ্যাম্পলিফাই হিসেবে সার্কিট, এই যে তোমার মনে করে দিই, একটা মনে করে দিই, দেখো এই যে পরে আরও আসবে, তারপরে আমি মনে করে দিই, এরকম একটা পড়াইছি তোমাকে, আরও পড়াবো। এই যে অ্যাম্পলিফায়ারের বিপরীত হিসেবে ট্রানজিস্টর, এই যে কমন এমিটার, এই সার্কিটটা দিয়ে তোমার মতো করে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা গেল, আরও পড়াবো, এই সার্কিট আসবে এবং এই সার্কিটের উপর ডেডিকেটেড একটা ক্লাস থাকবে, কিন্তু ভুলে গেলে কিন্তু আবার শেষ, আবার রিভিশন দিতে হবে, যত বেশি রিভিশন তত বেশি। আসলে বলার প্র্যাকটিস মেক্স মানে পারফেক্ট, এটা কিন্তু একদম 100% রাইট। এখন তোমার বোঝা কিন্তু শেষ, এখন তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কত ভালো খেলবা। খেলা কিন্তু তোমাকেই খেলতে হবে, পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, বোঝানোর দায়িত্ব আমার, সেটা কিন্তু আমার দায়িত্ব কিন্তু আমি 100% কাজ করি, তোমার দায়িত্ব এখন তোমার প্র্যাকটিস করা। ওই ফুটবলে গোল তোমাকে দিতে হবে, রোনাল্ডোর গোল রোনাল্ডোই দিতে হবে, হ্যাঁ গোলে পৌঁছাতে গেলে। বা তোমার ধরো ফুটবলে খেলার কথাই বলি, গোল আমি কি যে দিতে পারবো না, কোচ কী করে বোঝায় দেয়, শেখায় দেয়, এভাবে এভাবে করো, এইভাবে কাজ করবে, এভাবে গোল হয়, ভালো হয়। তো গোল কাকে দিতে হবে, রোনাল্ডোকে দিতে হবে, আবার মেসিকে দিতে হবে, বা নেইমারকে দিতে হবে, আবার প্র্যাকটিস তাকেই করতে হবে। হ্যাঁ এখন আমি হচ্ছে কোচ,
আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি যে এই রাস্তা অনুযায়ী যাতে হবে, এইভাবে এইভাবে প্র্যাকটিস করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে ট্রাই করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে এভাবে অঙ্ক করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে এভাবে করতে হবে। আমি হচ্ছে কোচ, কাজ করতে হবে কার? আমাকে তোমাকে কিন্তু এক্সামের হলে বসতে হবে, আমি কিন্তু বসতে পারবো না। তোমারই ওই লেখাগুলো লিখতে হবে, তোমাকেই ওই অ্যাঙ্গেলগুলো চিন্তা করে বের করতে হবে। তাহলে আমার দায়িত্ব আমি কিন্তু পালন করছি, তোমার দায়িত্ব তোমার পালন করতে হবে, তাহলে কিন্তু সাকসেসফুল হবে। কমন এমিটার সংযোগে প্রথমে কিন্তু বলা আছে কমন এমিটার, তার মানে দেখো সমস্ত সার্কিটে কিন্তু কমন এমিটার ইউজ করে সবসময় বেশি। কারণ কমন এমিটার কেন সবসময় ইউজ করে? কারণ হলো কি, এটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। এই সার্কিটের সবথেকে বেশি বহুল ব্যবহৃত সার্কিট কমন এমিটার। কমন এমিটার সংযোগে এমিটার বুঝতে পারছো, এত ভোল্ট থেকে এত ভোল্ট বিভব প্রয়োগ করা হলে এটা কি বোঝাচ্ছে যে ওই ট্রানজিস্টরে আমি যদি এই ভোল্টেজ প্রয়োগ করি এত কারেন্ট প্রবাহিত হয়, এত ভোল্টেজ প্রয়োগ করলে এত কারেন্ট প্রবাহিত হয়। এটাই বোঝাচ্ছে না যে এত এবং এত ভোল্টেজ প্রয়োগ করা হয় যথাক্রমে এত এবং এত বেস কারেন্ট প্রবাহিত হয়। তার মানে আমার ধরো ট্রানজিস্টর এরকম আছে, এমিটার হলে এরকম থাকবে, এরকম না, এটা হচ্ছে বেস, তাহলে আইবি, এটা হচ্ছে এমিটার, ধরো এই দিক বরাবর যাচ্ছে, হ্যাঁ কারেন্ট ইচ্ছা মতো ধরো না, এই দিক বরাবর যাচ্ছে, আর এটা ধরো বেস, এটা ঢুকবে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কালেক্টর আইসি। তাহলে এই ভোল্টেজ প্রয়োগ করায় এই এত থেকে এত বেস কারেন্ট প্রবাহিত হয়। তাহলে যখন আমার ভোল্টেজ কত ছিল 0.95 ভোল্ট, তখন বেস কারেন্ট কত ছিল? আইবি হচ্ছে 10। দেখো যখন আমি ভোল্টেজ বাড়াই দিচ্ছি কত 1.15 ভোল্ট, তখন বেস কারেন্ট বেড়ে যাচ্ছে না? বা যাওয়াটাই স্বাভাবিক, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, এটা তো বাড়বেই। তাহলে কত আসে? 30 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরটি প্রবাহ লাভ, প্রবাহ লাভতে কী দিয়ে প্রকাশ করা হয়? বিটা দেওয়াই আছে, ভালো কথা, না থাকলে কিন্তু তোমাকে ধরে নিতে হতো প্রবাহ লাভ। লোড রোধ মানে লোডের অ্যাক্রসে, লোড মানে আউটপুটে, আউটপুটে যে রোধটা আছে সেটা কত? আর এল হচ্ছে 100 ওহম। প্রবাহ বিবর্ধন গুণক কত হবে? কি বের করতে বলছে? বের করে ফেলো। এখানে কিন্তু দেখো একটা সূত্র বলছিলাম, আলফা থাকলে বিটা জানা যায়, বিটা থাকলে আলফা জানা যায়, আলফা থাকলে বিটা জানা যায়, বিটা থাকলে আলফা জানা যায়, একটা সূত্র বলছিলাম না? তার মানে এখানে কি দেওয়া আছে? বিটা দেওয়া আছে, আলফা বের করা যাবে না? আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। দেখছা মনে পড়ছে আমার? আলফা থাকলে বিটা জানা যায়, বিটা থাকলে আলফা জানা যায়, তাই না? তাহলে বিটা দেওয়া আছে, আলফা বের করা যাবে না? আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা লিখে ভালো। দেখো নতুন টাইপের অঙ্ক পাচ্ছি কিন্তু, দেখো তাহলে কিন্তু এটা কাটিয়ে দিয়ে দাও, কেটে দাও, অসুবিধা নেই, ভুল হোক, ভুল থেকে তোমরা শিখবে। আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। ঘ নম্বরটা আমি বোঝাই দেই, বাসায় তুমি ট্রাই করো, আমাকে করা দিতে হবে। কোনটা? ওই যে এক টাইপের, ওটা করাবো, মানে এখনও তো ক্লাসই শেষ হয়নি। মানে ক্লাস বলতে কি ওইটা, ওইটা মানে আমার এই অধ্যায়টা শেষ হয়নি, মানে অধ্যায়ের কনসেপ্ট বাকি না থাকে, আমি কথা বলছিলাম, আজকে না হোক কালকে করাতে হবে। এখন এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, তাহলে এই অঙ্কটা আমরা স্টার দিয়ে রাখি, এটা এই কনসেপ্টে কালকেই বুঝাবো একবার, এই কনসেপ্টে কালকেই বোঝা, এখন সহজ ম্যাথগুলো শেষ করে ফেলি। দেখো ট্রানজিস্টর কারেন্ট বিবর্তন গুণক, এটা একটা ট্রানজিস্টর দেওয়া আছে, কী বের করতে বলছে? আলফা। উদ্দীপকের ইনপুট সংকেতের যদি বিবর্তন আকারে আউটপুটে দেখতে চাই, উদ্দীপকে কী ধরনের পরিবর্তন করতে হবে? ইনপুট সংকেতকে, ধরো এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটাকে আমি বিবর্তন দেখতে চাই, তাহলে কী ধরনের আমাকে এখানে পরিবর্তন করতে হবে? তাহলে এটাকে কমন এমিটারে সংযোগ করতে হবে, কমন এমিটারে সংযোগ করলে হয়ে গেল, তাই না? তার মানে সার্কিটটা আমার এরকম আসবে যে কমন এমিটারে, দেখো মাঝখানে কমন এমিটার, হ্যাঁ সার্কিটটা ব্যাখ্যা করতে হবে। আর ইনপুটে দিব হচ্ছে এটা, আউটপুটে দিব 180 ডিগ্রি ফেজ শিফট। হ্যাঁ এখন সেটা বর্ণনা করতে হবে, বর্ণনার জন্য একটা ডেডিকেটেড লাইন আছে, আমি তোমাকে এটার জন্য একটা ক্লাস নিলে তোমার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তো কনসেপ্টটা? তারপর আবার একটা বার দেখো, প্রবাহ লাভ কী বের করতে বলছে? বিটা। দ্বিতীয় ক্ষেত্রে ট্রানজিস্টর বিবর্তন হিসেবে কাজ করবে কিনা ব্যাখ্যা করো। দ্বিতীয় ক্ষেত্রে ট্রানজিস্টরটা, চিত্র ট্রানজিস্টরের ক্ষেত্রে নিঃসরণ প্রবাহ এত, পিচ প্রবাহ এত পাওয়া গেলে পরবর্তীতে আবার বাড়ায় দিছি, হ্যাঁ পরবর্তীটা এটা এই লাইনের ক্ষেত্রে এটা বিবর্তক মানে হচ্ছে এভিটা বের করতে হবে। এভি ভ্যালু যদি গেটার 1 হয় তাহলে বেশি হবে, ঠিক আছে? বিবর্তন হিসেবে করতে হবে, এটা তুমি প্র্যাকটিস করবা, আগে দেখে নিই কোন কোন অঙ্ক হয়ে যাচ্ছে। ট্রানজিস্টরের কারেন্ট গেইন বিটা বের করতে হবে, পারবা? উদ্দীপকের বর্তন অনুযায়ী ইনপুট সিগন্যালের সাপেক্ষে আউটপুট সিগন্যালের পরিবর্তন ব্যাখ্যা করো। ওইটা পেরি, ইনপুট সিগন্যালের সাপেক্ষে আউটপুট সিগন্যালের পরিবর্তন, সাপেক্ষে বলতে কি কমন এমিটার না?
তাহলে এটা বিবর্তন হিসেবে কাজ করবে, কিন্তু তোমার মাথা ঘুরে দেওয়ার জন্য এটা সেম ফেজে দেওয়া আছে, কিন্তু এটা কি সেম ফেজে থাকবে? এটা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। এই টাইপের আর কি, আমি এবার দিয়ে দিব না, অসুবিধা নাই। এই যে এটা দেখো, এই যে অ্যান্সারটা এরকম আসবে, এই যে 180 সিগন্যাল ইনপুট দিচ্ছে এরকম না, 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, এটাকে ব্যাখ্যা করতে হবে আর কি। তো জাস্ট ধরে দিচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিতে হবে, তাহলে এই অধ্যায় শেষ করে দিবে। আর একটা ক্লাস দিয়ে এই অধ্যায় শেষ, মানে এই অধ্যায়ের মধ্যে এই টাইপের শেষ করে দেবো। আর একটা কনসেপ্ট আছে, ওই যে আছে ওগুলো পড়াবো, তারপর ওই কনসেপ্টে যাবো। ওকে। আর একটা ক্লাস এটা শেষ করবো। আর ভোল্টেজ লাভকে বিবর্তন হিসেবে কাজ করে, এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। আর ক্ষমতা লাভ একই জিনিস, ক্ষমতা লাভ ভোল্টেজ লাভ মোটামুটি শেষ।